গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা স্টেশন প্রথম খণ্ড। ভূমিকা। জোছনার ফুল নামে একটা টিভি নাটক বানাবো, তার জন্যে সেট ফেলেছি গাজীপুরে। জঙ্গলের ভেতর রেল স্টেশনের সেট, চমৎকার সেট তৈরি হলো। মেকি রেল লাইনে সোলার পাথর, হার্ডবোর্ডের মালগাড়ির ওয়াগন। এক জ্যোৎস্না রাতে আমি সেট দেখতে গেলাম জঙ্গলের ভেতর। কি সুন্দর নির্জন রেল স্টেশন, মোটেও মেকি মনে হচ্ছে না। আমি রেল লাইন ধরে অনেকক্ষণ হাঁটলাম, তারপর স্টেশনের প্ল্যাটফর্মে চুপচাপ বসে রইলাম। রেল স্টেশনে আমি একা, দ্বিতীয় কোনো মানুষ নেই। একসময় আমার গা কেন জানি ছমছম করতে লাগলো। তার প্রায় সঙ্গে সঙ্গেই মাথার ভেতর নির্জন গ্রামের রেল স্টেশনের গল্প ঢুকে গেল। এই হলো স্টেশন লেখার ইতিহাস। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী, গাজীপুর, 28শে আগস্ট 1999। আমার বড় ভাই দ্বিতীয়বারের মতো স্কুল ফাইনাল ফেল করে খুবই রেগে গেল। সাধারণ রাগ না, ভয়ঙ্কর রাগ। কাছে গেলে ফোঁস শব্দ পর্যন্ত শোনা যায়। বাবা আমাকে ডেকে বললেন, কয়েকদিন ওকে ঘাটাবি না, দূরে দূরে থাকবি। দ্বিতীয়বার ফেলটা সব সময় মারাত্মক। 3বার ফেল করে ফেললে আবার সব স্বাভাবিক। ফেলটা তখন ডাল ভাতের মতো হয়ে যায়। যারা এমনিতেই রাগী স্বভাবের, 3বার ফেল করার পর তাদের মধ্যেও মোলায়েম ভাব চলে আসে। গলার স্বরও মেয়েলি হয়ে যায়। 3বার ফেলের এটাই আসল মজা। বাবা পাঞ্জাবির পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে বললেন, যা রঞ্জুর হাতে দিয়ায়। এই সময় হাতে টাকা পয়সা থাকলে মনটা শান্ত থাকে। মন শান্ত থাকা এখন বাঞ্ছনীয়। মন শান্ত না থাকলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আমি বাবার সঙ্গে স্টেশন ঘর পর্যন্ত যাচ্ছি। ছুটির দিনে বাবাকে স্টেশন ঘর পর্যন্ত এগিয়ে দেয়া আমার অনেক দিনের অভ্যাস। আগে তার আঙ্গুল ধরে ধরে যেতাম, এখন আঙ্গুল ধরতে লজ্জা লাগে। আঙ্গুল না ধরলেও তার পাশাপাশি গা ঘেঁষা চাই। বাবার গা ঘেঁষে হাঁটলে তার শরীরের ঘামের গন্ধ পাওয়া যায়। বাবার ঘামের এই গন্ধটা খুবই মজার। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রঞ্জুর জন্যে বড়ই চিন্তাযুক্ত, উল্টাপাল্টা কিছু না করলেই হয়। আমি বললাম, উল্টাপাল্টা কি করবে? ধর ফাঁস নিয়ে ফেলল। 3 গজ নাইলনের দড়ি কিনে শিমুল গাছের ডালে ঝুলে পড়ল। 3 গজ 1 নম্বরই নাইলনের দড়ির দাম 15 টাকা। 15 টাকা জোগাড় করা কঠিন কিছু না। ম্যাট্রিকের রেজাল্টের পর খুব কম করে হলেও 150-200 ছেলে ঝুলে পড়ে। গাছে ঝুলল, পুট করে জিভ বের হয়ে পড়ল, সব শেষ। কি সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, গাছে মাছে সর্বনাশ। স্কুলে আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল বিধু, ভালো নাম ছিল বিধায়ক, আমরা ডাকতাম বিন্দু বিধু। বিন্দুর মতো ছোটোখাটো বলেই বিন্দু বিধু, ইংরেজিতে বিবি। হিন্দু তো, এই জন্য পড়াশোনায় মারাত্মক টাইপ। হিন্দুরা পেঁয়াজ খায় না বলে পড়াশোনায় ভালো হয়। স্কুলে বরাবর ফার্স্ট হতো। এই বিধু ম্যাট্রিকে ফেল করে গেল। তুমি পাশ করলে? প্রথম চান্সে পারিনি। আমাদের সময় প্রথম চান্সে কেউই পারত না। বিন্দু বিধু যে বার ফেল করলো, সেবার আমিও ফেল। সেকেন্ড চান্সে কেটে বের হয়ে গেলাম। আমার কথা বাদ দে, বিধুর কথা শোন। ও যখন দেখল পত্রিকায় রোল নাম্বার নেই, তখন গরুর গলায় দড়ি খুলে নিয়ে কাঁঠাল গাছে ঝুলে পড়ল। তখন নাইলনের দড়ি ছিল না, গরুর গলার গোবর মাখা দড়ি ভরসা। বিশ্রী অবস্থা, জিভ বের হয়ে আছে। ধুতি লুঙ্গির মতো প্যাচ দিয়ে পড়েছিল, সেই ধুতি খুলে পড়ে গেছে, ইয়েটা দেখা যাচ্ছে। ফাঁস নিয়ে মরা মাইনষের ইয়ে আবার খুবই লম্বা হয়ে যায়। একটা নেংটো মানুষ দড়িতে ঝুলছে। কেউ যে গিয়ে ধুতি পরিয়ে দেবে সেই উপায় নেই। পুলিশ আসার আগে কিছুই করা যাবে না। যে এই কাজ করবে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, হাজতে ঢুকিয়ে রুলের ডলা দেবে। ফাঁসির মরা কখনো দেখেছিস? না। খবরদার দেখবি না, রাতের ঘুম হারাম হয়ে যাবে। 1 সপ্তাহ ভাত খেতে পারবি না। বাবা পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সিগারেট খাবার সময় বাবা কোনো কথা বলেন না, খুবই উদাস হয়ে থাকেন। তখন তাকে দেখে মনে হয় তিনি খুবই দুঃখী একজন মানুষ। বাস্তবে তিনি মোটেই দুঃখী মানুষ না, হাসি খুশি মানুষ।
তাকে আমি কখনো রাগতে দেখিনি, উঁচু গলায় কথা বলতে শুনিনি। মা যখন বাবার সঙ্গে রাগারাগি করেন, বাবা খুবই আগ্রহ নিয়ে মার কথা শুনেন। তখন তাকে দেখে মনে হয় মার প্রতিটি কথায় তিনি মজা পাচ্ছেন। মার রাগ যখন শেষ সীমায় চলে যায়, তখন বাবা বলেন, সুরমা, তোমার প্রতিটি কথাই কারেক্ট, আমি তোমার সঙ্গে এগ্রি করছি, 100% এগ্রি। এখন তুমি আমাকে যা করতে বলবে আমি করব, পায়ে ধরতে বললে ধরব, নো প্রবলেম। স্ত্রী যদি স্বামীর পায়ে ধরতে পারে, স্বামীও পারে, এতে কোনো পাপ হয় না। স্বামী স্ত্রী একে অন্যের পায়ে ধরা জায়েজ আছে। বাবার এই ধরনের কথায় হঠাৎ মার মধ্যে একটা বিস্ফোরণের মতো হয়। তিনি হাতের কাছে যা পান ছুঁড়ে মারতে শুরু করেন। বাবাকে তখন খুবই অসহায় লাগে। যত অসহায় লাগুক, এই সময় বাবার আশেপাশে থাকা খুবই বিপজ্জনক বলে আমি কখনো থাকি না বলেই জানি না ঝড়টা কিভাবে কাটে, কিভাবে বাবা মার সঙ্গে মিলমিশ হয়। শুধু এক সময় দেখা যায় বাবা ভেতরের বারান্দায় বেতের মোড়ায় বসে চা খাচ্ছেন, মা আঙ্গুলের ডগায় করে বাবার জন্য চুন নিয়ে এসেছেন। বাবা মার আঙ্গুল থেকে নিজের আঙ্গুলে চুন নিয়ে আয়েশ করে জিভের ডগায় লাগাচ্ছেন। আঙ্গুল থেকে আঙ্গুলে চুন নেয়া খুবই অলক্ষণে, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শুধু স্বামী স্ত্রীর বেলায় সুলক্ষণ। স্বামী স্ত্রীর বেলাতেই শুধু আঙ্গুল থেকে আঙ্গুলে চুন নিলে সুসম্পর্ক হয়। বাবা বারান্দায় মোড়ায় বসে পান খাচ্ছেন, আর মা আঙ্গুলে চুন নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন। দেখতে বড় ভালো লাগে। আচ্ছা, এখন আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমার বাবার নাম আজহার উদ্দিন। তিনি নান্দাইল রোড স্টেশনের স্টেশন মাস্টার। বয়স 50-এর ওপর। গায়ের রং কুচকুচে কালো বলে দাঁতগুলি ধপধপে সাদা দেখায়। মনে হয় দাঁতে লাইট ফিট করা, অন্ধকারে জ্বলে। বাবা যেমন রোগা তেমন লম্বা। বাবার বন্ধুরা তাকে আজহার উদ্দিন ডাকে না, ডাকে তালগাছ উদ্দিন। এতে বাবা খুবই মজা পান। কেউ তাকে তালগাছ উদ্দিন ডাকলে সঙ্গে সঙ্গে তিনি পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে আর একটু লম্বা হন। জোকারি করতে বাবার খুবই ভালো লাগে। আমার মার নাম সুরমা। সিলেটের এক নদীর নামে তার নাম। বাবা মাঝে মাঝে আদর করে তাকে কুশিয়ারা ডাকেন। কুশিয়ারাও সিলেটের আরেক নদী। কুশিয়ারা নদীটি ছোট হলেও সুরমার চেয়েও নাকি সুন্দর, টলটলা পানি। নদীর তলার বালি পাথর সব দেখা যায়। মা বয়সে বাবার চেয়ে অনেক ছোট। তার বয়স খুব সম্ভব 35-এর মতো। সব সময় তিনি কোনো না কোনো অসুখে ভোগেন। যখন তার কোনো অসুখ বিসুখ থাকে না, তখন তার আধা কপালি মাথা ব্যথা হয়। এই সময় ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তাকে শুয়ে থাকা লাগে। কোনো রকম শব্দ করাও তখন নিষিদ্ধ। কেউ তখন শব্দ করে নিঃশ্বাসও ফেলতে পারবে না, এমন অবস্থা। মার আধকপালি অসুখে বোধহয় কোনো সমস্যা আছে, কারণ এই অসুখটা যখন তার হয়, তার চেহারা তখন অন্যরকম হয়ে যায়। কীরকম অদ্ভুত করে তিনি সবার দিকে তাকান। মাঝে মাঝে এমনও হয় তিনি কাউকে চিনতে পারেন না। একদিন মার এরকম মাথা ব্যথা শুরু হয়েছে। আমি না জেনে তার ঘরে ঢুকে পড়েছি। অবাক হয়ে দেখি গরমের মধ্যে তিনি কাঁথা গায়ে দিয়ে বসে আছেন, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। আমার দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, এই, তোমার নাম কি? এইখানে কি চাও? যাও, বাসায় যাও। দুপুরবেলা কি অন্যের বাড়িতে এসে বসে থাকে? তোমার লজ্জা নাই? আমি মার কথা শুনে অবাক হয়ে বললাম, মা, আমাকে চিনতে পারছো না? আমি টগর। মা আমার দিকে তাকালেন। তার তাকানো দেখেই বুঝলাম তিনি আমাকে মোটেও চিনতে পারেননি। মা বললেন, টগর তোর নাম? আমার সঙ্গে ফাজলামি? আমি তোর মুরব্বি না? এই বলেই তিনি চোখের নিমিষে বালিশের নিচে রাখা সুপারি কাটার ছড়তা আমার দিকে ছুঁড়ে দিলেন। ছড়তা লেগে আমার মাথা কেটে গেল। এরপর আর কখনো আধকপালি মাথা ব্যথা ওঠার সময় আমি মার ঘরে ঢুকি না। আমার স্কুলের বন্ধুদের অনেকের ধারণা মার মাথা খারাপ, তাকে ঘরে তালা বন্ধ করে রাখা হয়। এটা ঠিক না। মাকে কখনো তালা বন্ধ করে রাখা হয় না। মার যখন মাথা ব্যথা থাকে না, তখন তিনি সবার সাথে মজা করেন। সবচেয়ে বেশি মজা করেন রঞ্জু ভাইয়ার সঙ্গে। মা রঞ্জু ভাইয়াকে যতটা পছন্দ করেন, রঞ্জু ভাইয়া মাকে তার চেয়ে 3 গুণ বেশি পছন্দ করে। মার মাথা ব্যথা অসুখ হলে রঞ্জু ভাইয়া স্কুলে যায় না, মার ঘরের বন্ধ দরজার আশেপাশে ঘুরঘুর করবে।
ঘরের ভেতর থেকে খুট করে কোনো শব্দ হলেই রঞ্জু ভাইয়া বলবে, মা তোমার কিছু লাগবে? বাইরে থেকে কথা বললেও রঞ্জু ভাইয়াও অসুখের সময় মার ঘরে ঢুকবে না। আমার মতো সেও মার ঘরে ঢুকতে ভয় পায়। মার অসুখ বিসুখ এবং আধকপালি রোগে ঘরের কাজকর্মের কোনো অসুবিধা হয় না। বাবার দুঃসম্পর্কের এক বোন রহিমা ফুপু সব কাজ করেন। এই মহিলা আশ্চর্য ধরনের মহিলা, খুবই রূপবতী। তাকে দেখলে মনে হয় তিনি সব সময় সেজেগুজে আছেন। চুল সুন্দর করে আঁচড়ানো, শাড়িটা সুন্দর করে পরা। তাকে কখনো কাজ করতে দেখা যায় না, অথচ ঘরের প্রতিটি কাজ তিনি করেন। তার একটা মাত্র মেয়ে কুসুম। মেয়েকে নিয়ে তিনি আমাদের সংসারে থাকেন, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছেন। রহিমা খালার মেয়েটা তার মার মতোই সুন্দর, তবে চেহারা কেমন যেন ভোতা ভোতা। তারপরেও কুসুম আপাকে দেখতে খুবই ভালো লাগে। আমার সব সময় ইচ্ছা করে তার আশেপাশে থাকতে। কুসুম আপু খুবই অহংকারী, সহজভাবে সে তাকাতেই পারে না, সব সময় বিরক্ত চোখে তাকায়। আমি কোনো কারণে তার কাছে গেলে সে ভুরু কুচকে বলবে, এই টগর, তুই সবসময় মেয়েদের আশেপাশে ঘুরঘুর করিস কেন? মেয়েদের গায়ের গন্ধ নাকে না গেলে ভালো লাগে না? এখনই এই অবস্থা? ফাজিল কোথাকার। গন্ধ নেবার সময় হোক তখন গন্ধ নিবি, যা সামনে থেকে। কুসুম আপু ক্লাস 10-এ পড়ে। আগামী বছর সে এসএসসি দেবে, তবে রঞ্জু ভাইয়ের মতো ফেল করবে না, এক চান্সেই পাশ করবে। কুসুম আপু ছাত্রী খুবই ভালো। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছে। আমরা থাকি রেল কোয়ার্টারে। স্টেশন ঘরের কাছেই লাল ইটের পাকা দালান। কোয়ার্টারটা দেয়াল দিয়ে ঘেরা ছিল। জায়গায় জায়গায় সেই দেয়াল ভেঙে গেছে এবং সেই সব ভাঙ্গা জায়গায় আপনা আপনি লেবু গাছ গজিয়েছে। প্রকাণ্ড সব গাছ, খুব ফুল ফোটে, কখনো লেবু হয় না। গাছের মধ্যেও নারী পুরুষ আছে। আমাদের লেবু গাছগুলোর মধ্যে একটা ছাড়া সবই নাকি পুরুষ। যে নারী গাছটা আছে সেটাতেও লেবু হচ্ছে না। বাবার ধারণা পুরুষ গাছের সঙ্গে থেকে থেকে মেয়ে গাছটার মধ্যেও পুরুষালী ভাব চলে আসছে। আমাদের রেল কোয়ার্টারে প্রতি বর্ষায় ঘরে সাপ ঢোকে। বাস্তু সাপ বলেই কখনো মারা হয় না, তবে বাবা চিন্তিত হয়ে কার্বলিক অ্যাসিড কিনে এনে ঘরে ছড়িয়ে দেন। বাবার আবার খুবই সাপের ভয়। রেল কোয়ার্টারে 3টা মোটে ঘর। একটাতে থাকেন মা বাবা, একটায় রহিমা ফুপু আর কুসুম আপু, আর একটা হলো বৈঠকখানা। সেখানে বড় চৌকি পাতা আছে। ওই চৌকিতে থাকি আমরা 2 ভাই। রেল কোয়ার্টারের ভেতরের বারান্দায় একটা অংশ বাঁশের দরমা দিয়ে ঢেকে ঘরের মতো করা হয়েছে। প্রায় বাবাকে সেখানে থাকতে হয়, কারণ মার আধকপালি মাথা ব্যথা উঠলে তিনি কাউকে সহ্য করতে পারেন না। তখন তিনি একা থাকেন। আমার ধারণা তখন বাবাও মাকে আমাদের মতোই ভয় পান। বারান্দায় বাবার ঘরটা খারাপ না, খুব বাতাস আসে। শুধু বর্ষা বাদলার দিনে সমস্যা হয়, বৃষ্টির পানি ঢোকে। বাবা বালির সাথে খুবই লজ্জিত ভঙ্গিতে আমাদের ঘরে ঘুমোতে আসেন। ভাইয়ার মেজাজ যেদিন ভালো থাকে সেদিন বাবা আমাদের সঙ্গে ঘুমোতে পারেন। ভাইয়ার মেজাজ খারাপ থাকলে সে রাগি রাগি গলায় বলে, এতটুকু একটা খাটে 3 জন মানুষ ঘুমাবো কিভাবে? আমরা কি বামুন? বাবা মিনমিনে গলায় বলেন, আমি রোগা মানুষ, 1 হাত জায়গা হলেই হবে, দড়ির মতো পড়ে থাকবো, তোরা বুঝতেও পারবি না। গরমের মধ্যে চাপাচাপি করে ঘুমাতে পারবো না। গরম কই দেখলি, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, কাঁথা শীত পড়ে গেছে। কাঁথা শীত পড়লে তুমি কাঁথা গায়ে দিয়ে থাকো, আমার গরম লাগছে। বাবার কথা বাড়ান না, ছাতা হাতে স্টেশন ঘরে ঘুমোতে যান। স্টেশন ঘরে সিন্দুকের মতো বড় একটা বাক্স আছে। সেই সিন্দুকের ওপর পাটি পাতা আছে। বাবাকে মাঝে মধ্যেই সেই সিন্দুকের বিছানায় ঘুমোতে যেতে হয়। স্টেশন ঘরটা খারাপ না, শুধু ঘর ভর্তি মাকড়সা। সব সময় দেখা যাবে 3-4টা বড় বড় মাকড়সা পেটে ডিম নিয়ে ঘুরছে। বাবার ধারণা স্টেশন ঘরটা মাকড়সাদের মাতৃসদন। গর্ভবতী সব মাকড়সা স্টেশন ঘরে সন্তান খালাস করার জন্য চলে আসে। আমি মাকড়সা ভয় পাই বলে কখনো বাবার সঙ্গে স্টেশন ঘরে ঘুমোতে যাই না। সবার কথা বলতে গিয়ে আমি দেখি নিজের কথাই বলতে ভুলে গেছি। আমার নাম টগর।
আমার জন্মের সময় বাবা ছিলেন বারোহাট্টা স্টেশনের স্টেশন মাস্টার। আমাদের রেল কোয়ার্টারে 2টা টগর গাছ ছিল। 2টা গাছেই প্রচুর টগর ফুল ফুটত। টগর ফুল দেখেই বোধহয় বাবা আমার নাম রেখেছিলেন টগর। ফুলের নামে ছেলেদের নাম রাখলে তারা মেয়েলি স্বভাবের হয়, সামান্য কিছুতেই পুতপুত করে কাঁদে। কথাটা খুবই ঠিক, আমিও কাঁদি। এবার আমি ক্লাস 6-এ উঠেছি। রেজাল্ট আউটের দিন আমাদের ক্লাস টিচার বদরুল স্যার আমাকে হেড স্যারের কাছে নিয়ে গিয়ে বললেন, ভেরি ব্রিলিয়ান্ট, অঙ্কে 100-তে 100 পেয়েছে, 1 নাম্বারও কাটা যায় নাই। হেড স্যার হায়ে তুলতে তুলতে বললেন, ও। বদরুল স্যার আমার দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, হাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? হেড স্যারকে কদমবুসি করে দোয়া নে। গাব গাছ হয়ে দাঁড়িয়ে থাকলে হবে, দোয়া নিবি না? আমি কদমবুসি করলাম। হেড স্যার বিরস গলায় বললেন, মন দিয়ে লেখাপড়া করবি, নলেজ ইজ পাওয়ার, মনে থাকে যেন। নলেজ বানান কর দেখি। আমি নলেজ বানান করলাম। হেড স্যার বললেন, রাস্তাঘাটে যদি কোনো দিন দেখি হাতে বিড়ি সিগারেট, তাহলে কিন্তু টান দিয়ে কান ছিঁড়ে ফেলব। ছেঁড়া কান পার্সেল করে মক্কা শরীফে পাঠিয়ে দেব। যা এখন। বদরুল স্যার আমাকে নিয়ে বের হয়ে এলেন। তিনি অবশ্যই আমাকে ছেড়ে দিলেন না, নিয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ঘরে। ঠিক আগের মতো গলায় বললেন, ভেরি ব্রিলিয়ান্ট, অঙ্কে 100-তে 100 পেয়েছে, 1 নাম্বারও কাটা যায় নাই। চৌবাচ্চার অঙ্কটা কেউ রাইট করতে পারে নাই, সে রাইট করেছে। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হাই তুলতে তুলতে বললেন, কার ছেলে? স্টেশন মাস্টার সাহেবের ছেলে। যে সেকেন্ড হয়েছে তার সাথে এই ছেলের 118 নাম্বারের ডিফারেন্স। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত গলায় বললেন, মুসলমানের ছেলে জাত সাপ হয়ে জন্মায়, কিছুদিন পরেই হয়ে যাবে ঢোরা সাপ। বিষের কারবার নাই, শুধুই ডোরা কাটা, শুধুই ফোসফোস। দেখবেন এক চান্সে এসএসসি পাশ করবে না। অঙ্কে 100 পেয়েছে বললেন না, গোল্লা খাবে সেই অঙ্কে। আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখেন, অনেক তো দেখলাম। বদরুল স্যার অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কথায় মন খারাপ করলেন, তবে দমলেন না। আমাকে নিয়ে গেলেন টিচার্স কমন রুমে। তখন কি জন্যে জানি আমার চোখে পানি আসি ভাব হলো। ফুলের নাম রাখার এই সমস্যা, কারণ ছাড়াই চোখে পানি আসবে। বদরুল স্যার থমথমে গলায় বললেন, ছাগলের মতো কাঁদছিস কেন? খবরদার কাঁদবি না। ব্যাটা ছেলেদের জীবনে একবার মাত্র কাদার পারমিশন আছে, অনলি ওয়ান্স। সেই একবারটা এক একজনের জন্য এক এক রকম। কান্না বন্ধ কর, চোখ মোচ। তিনি পকেট থেকে একটা 1 টাকার নোট বের করে বললেন, যা বাদাম কিনে খা। আর শোন, বাড়িতে গিয়ে বাবা মা সবাইকে কদমবুসি করে দোয়া নিবি। মুরব্বীদের দোয়া হলো লাইফ জ্যাকেটের মতো। লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্র পার হওয়া যায় না। দুনিয়াটা হলো সমুদ্র। আমি তোর অঙ্ক খাতা দেখে খুবই খুশি হয়েছি। আজকে আসরের নামাজের সময় তোর জন্য খাস দিলে দোয়া করব। আসর ওয়াক্তের দোয়া কোনো সময় বিফল হয় না, কারণ আসর ওয়াক্তে ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, এবং আসর ওয়াক্তেই কেয়ামত হবে। বদরুল স্যারকে আমি খুবই পছন্দ করি। শুধু আমি একা না, স্কুলের সব ছাত্র পছন্দ করে। অথচ তিনি এই স্কুলের সবচেয়ে রাগী স্যার। তিনি অনেক ধরনের ধমক দিতে পারেন। তার সবচেয়ে কঠিন ধমকের নাম পিশাচ ধমক। এই ধমক যে খায় সে প্যান্ট ভিজিয়ে ফেলে। আবার এমনও ইতিহাস আছে, যাকে পিশাচ ধমক দিয়েছেন তার কিছু হয়নি, কিন্তু তার পাশে বসা ছাত্রের কারবার হয়ে গেছে। বদরুল স্যারেরও আমার মার মতো সমস্যা আছে। স্কুলের বাইরে কোনো ছাত্রকে তিনি চিনতে পারেন না। সালাম দিলে মাথা ঝুঁকিয়ে সালাম নেন, মুখের দিকে তাকান। বিড়বিড় করেন কিন্তু চিনতে পারেন না। একবার আমি রাস্তায় স্যারকে সালাম দিলাম। স্যার সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি। আমার প্যান্টের পকেটে 50 টাকার একটা নোট। পকেটে হাত ঢুকিয়ে আমি নোটটা ধরে আছি এবং খুঁজে বেড়াচ্ছি ভাইয়াকে। তাকে খুঁজে পাওয়া তেমন কঠিন না। বেশিরভাগ সময় ভাইয়া স্টেশনের চায়ের স্টলে বসে থাকে, তবে কখনো চা খায় না। চা নাকি তার কাছে মিষ্টি গরম পানির মতো লাগে। পয়সা খরচ করে গরম পানি খাওয়ার দরকার কি? পানি যত ঠান্ডা তত মজা।
কিছুদিন আগেও স্টেশনের 2টা চায়ের স্টল ছিল, মুসলিম টি স্টল এবং হিন্দু টি স্টল। এখন হিন্দু টি স্টলটা উঠে গেছে, মুসলিম টি স্টলও উঠি করছে, কাস্টমার নাই। স্টেশনের বাইরে নতুন করে চায়ের দোকান হয়েছে, নিউ স্টার রেস্টুরেন্ট। এরা সন্ধ্যার পর হ্যাজাক বাতি জ্বালায়, হিন্দি গান বাজায়। নিউ স্টার রেস্টুরেন্টের মালিক কেন্দুয়া থেকে জিলাপির এক কারিগর এনেছে। বিকালে সেই কারিগর জিলাপি বানায়। এর মধ্যেই জিলাপির নাম ডাক ছড়িয়ে পড়েছে, ধলা শামসুর জিলাপি। শামসু জিলাপি কারিগরের নাম। তার গায়ের রং ধপধপে সাদা বলেই সবাই ডাকে ধলা শামসু। ধলা শামসু সন্ধ্যার পর গোসল করে একটা পাঞ্জাবি পরে রেস্টুরেন্টের বাইরের বেঞ্চিতে বসে থাকেন। তাকে তখন কলেজের প্রফেসরের মতো লাগে। ধলা শামসুর কথা বলা রোগ আছে, উনি কথা না বলে থাকতে পারেন না। আমি একদিন সন্ধ্যার পর 2 টাকার জিলাপি কিনতে গেলাম। উনি বললেন, তুমি কে গো? নাম কি? নামটা সুন্দর কইরা বলো বাপধন, সুন্দর করে নাম বলতে পারা একটা মহব্বত। টগর। উত্তম নাম। জিলাপি কিনবা? 2 টাকার জিলাপি? 2 টাকায় 4টা পাইবা, 50 পয়সা কইরা পিস। বাড়িতে মানুষ কয়জন? 4 পিসে হইব? নিজের দোকান হইলে তোমারে 5 পিস দিতাম, কিন্তু অন্যের দোকান। আমি হইলাম হুকুমের চাকর। আমি নিজে যদি জিলাপি খাইতে চাই, আমারে পয়সা দিয়া কিনন লাগবো। বুঝলা বিষয়টা? বুঝেছি। জিলাপি খাইতে হয় গরম গরম, ঠান্ডা জিলাপির কোনো মজা নাই। 2টা জিনিস খাইতে হয় গরম, 1 জিলাপি 2 চা। ঠান্ডা জিলাপি আর ঠান্ডা চা 2 20। এইটা মনে রাখবা। গরম জিলাপি 1 কেজি খাইতে পারো, কিন্তু হবে না। ঠান্ডা জিলাপি 10টা খাইবা, সাথে সাথে পাতলা পায়খানা। টাট্টি ঘরে যাইতে হইব দিনে 5 বার। আমার বাবার ধারণা, সুখী মানুষরা বেশি কথা বলে। বাবা মাঝে মধ্যে জ্ঞানী জ্ঞানী কথা বলেন। জ্ঞানী কথা বলার সময় তিনি আমাকে ডাক নামে ডাকেন না, ভালো নামে ডাকেন। টগর না ডেকে ডাকেন মোতাহার। আমার ভালো নাম মোতাহার উদ্দিন। বুঝলি মোতাহার, একটা মানুষ সুখী না দুঃখী চট করে বলে ফেলা যায়। ভালো মতো তাকে দেখবি। যদি দেখিস বেশি কথা বলছে, তাহলেই বুঝবি সে সুখী মানুষ। আর যদি দেখিস কথাবার্তা কম বলছে, তাহলেই বুঝবি মনের মধ্যে অনেক দুঃখ। সবচেয়ে বেশি কথা বলে কারা? পাগলরা। সারাক্ষণই এরা কথা বলে। আশেপাশে মানুষ থাকলে কথা বলে, আশেপাশে কেউ না থাকলে নিজের মনেই বিড়বিড় করে। এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কারা? পাগলরা। একবার কষ্ট করে পাগল হয়ে যেতে পারলে খুবই মজা। আর কোনো দুঃখ নাই, শুধুই সুখ। এইসব ভেবেই পাগল হয়ে যেতে ইচ্ছা করে। বাবার জ্ঞানের কথা বেশিরভাগই আমার কাছে মনে হয় ভুল। কারণ ধলা শামসু একজন দুঃখী মানুষ। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বেশি দূর যায় নাই। রয়্যাল বাজারে খারাপ ঘরে জায়গা নিয়েছে। তার ভিজিট 10 টাকা। এইসব বড়দের ব্যাপার, তবে ছোটরাও সবাই জানে। বউটার নাম সোহাগী। আমি তাকে দেখিনি, শুনেছি ছোটোখাটো, হাস্যমুখী। অনেক ঢং ঢাং নাকি জানে, গীতও নাকি গায়। তার কাছে যে যায় সেই খুশি হয়ে আসে। যে একবার গেছে সে পরে আরও 5 বার যায়। আমার খুব ইচ্ছা দূর থেকে তাকে একবার দেখে আসব। দূর থেকে দেখলে তো আর ভিজিট লাগবে না। ভাইয়া চায়ের দোকানে ছিল না। সে স্টেশনের শিমুল গাছের গুঁড়িতে বসে সাইকেলের চেইন ঠিক করছিল। ভাইয়ার চেহারা কিছুদিন আগেও খুব সুন্দর ছিল। এখন দাড়ি গোঁফ গজিয়ে বিশ্রী হয়ে গেছে, কেমন গুন্ডা গুন্ডা ভাব চলে এসেছে। গরম লাগে বলে চুল ছোট ছোট করে কাটে। চুল কাটলে সব পুরুষ মানুষকে প্রথম 2 দিন বান্দরের মতো লাগে, তারপর ঠিক হয়ে যায়। শুধু ভাইয়ার বেলায় দেখলাম চুল কাটার 10-15 দিন পরেও তার চেহারা থেকে বান্দর ভাব দূর হয় না, বরং বেড়ে যায়। কিছুদিন আগেও তার দাঁতগুলি মুখের ভেতর ছিল, এখন মনে হয় মুখ ঠেলে বের হয়ে আসতে যাচ্ছে। ভাইয়ার চুল যখন লম্বা থাকে, তখন দাঁতগুলি থাকে মুখের ভেতর। চুল ছোট হলেই দাঁত মুখ থেকে বের হয়ে আসে। এটা একটা বিরাট রহস্য।
ভাইয়া সাইকেল থেকে চোখ না তুলে বলল, দৌড় দিয়ে একটা তেনা নিয়ে আয়, ঝড়ের মতো যাবি, সাইক্লোনের মতো ফিরে আসবি। আমি দৌড় দিলাম না। পকেট থেকে টাকাটা বের করতে করতে বললাম, বাবা এই টাকাটা তোমাকে দিয়েছে। ভাইয়া টাকার দিকে না তাকিয়ে বলল, তোকে যে বললাম এক দৌড় দিয়ে তেনা নিয়ে আসতে, এটা কানে যায় নাই? সাইকেলটা তুলে মাথায় একটা আছাড় দিব? টাকাটা নাও, আমি তেনা নিয়ে আসছি। টাকা রেল লাইনে ফেলে দে, ঘুষখোর বাপের টাকার ধার রঞ্জু ধারে না। আমি টাকাটা পকেটে নিয়ে তেনা আনতে রওনা হলাম। আমি নিশ্চিত তেনা নিয়ে এসে দেখব ভাইয়ার রাগ পড়ে গেছে। ভাইয়ার রাগ আষাঢ় মাসের রোদের মতো, এই আসে এই নাই। বাবার ধারণা পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, নদী মানুষ আর পুকুর মানুষ। নদীর পানি যেমন বয়ে চলে যায়, নদী মানুষের রাগও বয়ে চলে যায়। যে নদী মানুষের স্রোত বেশি, তার রাগ তত তাড়াতাড়ি কমে। পুকুর মানুষের রাগ কমে না। ভাইয়া হলো খরস্রোতা নদী, এই রাগ উঠে গেল, এই নেই। আর বাবা হলো দিঘি, কিছুতেই রাগ উঠবে না। ভাইয়ার জায়গায় যদি বাবা হতো, আর যদি বাবা বলতেন, যা দৌড় দিয়ে একটা তেনা নিয়ে আয়, তার উত্তরে আমি যদি বলতাম পারবো না, তাহলে বাবা বলতেন, না পারলে নাই, সবাই সব কিছু পারে না। তুই হাসি মুখে আমার সামনে বসে থাক, এতেই আমি খুশি। মানুষের হাসি মুখের দাম 3 লাখ টাকা, আর মানুষের বেজার মুখের দাম 3 পয়সা। তেনা নিয়ে এসে দেখি ভাইয়া পাকা মিস্ত্রির মতো সাইকেলের 2টা চাকাই খুলে ফেলেছে। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। দেখে মনেই হয় না আজ সকালেই তার ফেল হবার খবর এসেছে। ভাইয়া তেনা হাতে নিতে নিতে বলল, বাসার অবস্থা কি? অবস্থা ভালো। আমার ফেল করার কথা শুনে মা কি বলল? কিছু বলে নাই। কিছুই বলে নাই? না, মা রাত কপালি উঠেছে, এই জন্য দরজা বন্ধ করে শুয়ে আছে। কুসুম কি বলেছে? কিছু বলে নাই। কিছুই না? হুম। ফেলের খবর শুনে তার মুখটা কি বেজার বেজার হয়ে গেল, না হাসি খুশি হয়ে গেল? বেজার বেজার হয়েছে। ঠিক তো? ঠিক। কুসুমকে দেখে কি মনে হয়েছে খবরটা সে ঠিক বিশ্বাস করতে পারছে না? আবার কি? ঠিক করে বল, কথা বলতে ট্যাক্স লাগে যে হা করছিস? কুসুমের মুখ দেখে কি মনে হয়েছে পরিষ্কার করে বল। মনে হয় বড়ই দুঃখ পেয়েছে। মুখ দেখে কি করে বুঝলি দুঃখ পেয়েছে? কেউ দুঃখ পেলে কি কপালে লেখা থাকে দুঃখ? লেখা উঠে না। মানুষের মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। মানুষ খুবই জটিল জিনিস, এর চেয়ে যন্ত্র ভালো। যন্ত্র দেখলে বোঝা যায় যন্ত্র ঠিক আছে না নষ্ট। এখন বল দেখি, একটা মানুষ আর একটা সাইকেল, এই দুয়ের মধ্যে কোনটা ভালো? সাইকেল। গুড, হয়েছে। এখন যা, ফজলুকে ডেকে নিয়ে আয়। রোদটা অবশ্যই চড়া উঠেছে। এক কাজ কর, শার্টটা খুলে কলের পানিতে ভিজিয়ে মাথার ওপর দিয়ে চলে যা। রোদ টের পাবি না, ঠান্ডায় ঠান্ডায় চলে যাবি। পারবি না? পারবো। ওনাকে কি বলবো? আসতে বলবি, আজ মনের স্বাদ মিটিয়ে ঝপাং খেলা খেলবো। এক কাজ কর, ফজলুর কাছে যাবার আগে কুসুমকে বলে যা, সে ঝপাং খেলা দেখতে চেয়েছিল, আজ ইচ্ছে করলে দেখতে পারবে। আচ্ছা। ঝপাং খেলাটা খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলেই খুব মজার। এই খেলার নিয়ম হলো মাগরা নদীর ওপর রেলের ব্রিজে চলে যেতে হয়। ব্রিজের ওপর রেল লাইনে চুপচাপ বসে থাকতে হয়। 4:30টার সময় ঢাকা মেইল আসে। ড্রাইভার রেল লাইনের ওপর মানুষ বসে থাকতে দেখে দূর থেকে হুইসেল বাজাতে থাকে। ইঞ্জিন কাছাকাছি চলে এলে ঝপাং করে ঝাঁপ দিয়ে মাগরা নদীতে পড়ে যেতে হয়। ইঞ্জিন কতটা দূর থাকতে ঝাঁপ দেওয়া হয়েছে এর ওপর নির্ভর করে খেলার হার জিত। এখন পর্যন্ত ফজলু ভাইকে কেউ হারাতে পারেনি। ফজলু ভাই লাফ দেন ইঞ্জিন ব্রিজে ওঠার পর। অন্য সবাই ইঞ্জিন অনেক দূরে থাকতেই ভয় পেয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। আমার খুব ইচ্ছা একদিন ঝপাং খেলাটা খেলি। ক্লাস 10-এ ওঠার আগে এই খেলা খেলা যায় না। তাছাড়া প্রথমবার এই খেলা খেলতে যাওয়াও খুবই বিপজ্জনক। বাঁকের ভেতর হঠাৎ ট্রেন উঠে আসে, সেটা দেখে হাত পা নাকি জমে যায়।
ঝাঁপ দেওয়ার কথা মনে থাকে না, তখন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে হয়। তবে একবার এই খেলা খেলে ফেললে ভয় কেটে যায়, তখন বারবারই এই খেলা খেলতে ইচ্ছে করে। ঝপাং খেলা খেলতে হয় দিনে, রাতে এই খেলা কখনো খেলা হয় না, কারণ রাতের বেলা নাকি 11-12 বছরের একটা ছেলেকে রেল লাইনে বসে থাকতে দেখা যায়। অনেকেই দেখেছে। ছেলেটা ধপধপে ফর্সা, মাথার চুল কোঁকড়ানো, সে থাকে খালি গায়ে, পরনে শুধু একটা প্যান্ট। ট্রেন আসার ঠিক আগে আগে হেডলাইটের আলোয় ছেলেটাকে দেখা যায়। সে আপন মনে পাথর নিয়ে খেলে। ট্রেন যে ঝড়ের মতো ছুটে আসছে, এদিকে সে ফিরেও তাকায় না। ট্রেনটা যখন ঠিক তার গায়ের ওপর এসে পড়ে, তখনই সে শুধু উঠে দাঁড়ায়। ট্রেন তার গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, তারপর আর তাকে দেখা যায় না। ছেলেটার গল্প সবাই জানে। অনেকেই বিশ্বাস করে, অনেকে করে না। যেমন আমার বাবা বিশ্বাস করেন, কারণ যে কোনো উদ্ভট গল্প তিনি বিশ্বাস করেন। তার কাছে অসম্ভব বলে কোনো ব্যাপার নেই। এই ছেলেটার ব্যাপারে বাবার বক্তব্য হলো, এটা সত্যি হতে পারে। খেলতে খেলতে পুলের ওপর চলে গিয়েছিল, সেখানে ট্রেনে কাটা পড়েছে। তারপর থেকে আত্মাটা ওইখানে রয়ে গেছে। তার যে মৃত্যু হয়েছে এইটাই বেচারা জানে না। রোজ হাসর পর্যন্ত বেচারা এইখানে থাকবে। রোজ হাসরের দিন আল্লাহ পাক তাকে বলবেন, এই ছেলে, যা বেহেশতে ঢুকে পড়। সঙ্গে বাবা মাকে নিতে চাইলে নিয়ে নে। ট্রেন লাইনে অনেক হাঁটাহাঁটি করেছিস, আর না, এখন বেহেশতে হাঁটাহাঁটি কর। বেহেশতের ফল ফ্রুট খা, গেলোমানদের মতো মজা করে মার্বেল খেল। কুসুম আপু এইসব গল্প একেবারেই বিশ্বাস করে না। সে প্রায়ই বলে, একবার আমাকে নিয়ে যাস তো, সারা রাত পুলের নিচে বসে থেকে ছেলেটাকে দেখব। এরকম সত্যি যদি কেউ থাকে, তার হাত ধরে বাড়িতে নিয়ে আসব। সে আসবে তোমার সঙ্গে? অবশ্যই আসবে। মানুষ যেমন আদর বোঝে, ভূত প্রেত বুঝে। ওকে ঘরে এনে আমি পালব। একটা ভূত পালার অনেক দিনের শখ। আমার সাহস খুব কম, তারপরেও ঠিক করে রেখেছি কোনো এক রাতে কুসুম আপুকে নিয়ে মগরা ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকব। রাত 2টার দিকে যেতে হবে। চিটাগং মেইল রাত 2টার সময় আসে। এই ট্রেনের সার্চ লাইটের আলো 1 মাইল দূর পর্যন্ত দেখা যায়। সার্চ লাইটের আলোয় ছেলেটাকে দেখা যাবে। আমার মাথার ওপর ভেজা গামছা। আমি যাচ্ছি ফজলু ভাইয়ের খোঁজে। ফজলু ভাই রঞ্জু ভাইয়ের প্রাণের দোস্ত। তিনিও এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। রঞ্জু ভাইয়া পাশ করতে না পারলেও ফজলু ভাইয়া করেছেন 2nd ডিভিশন এবং জেনারেল অঙ্কে লেটার। অঙ্ক পরীক্ষার দিন খুব ভালো নকল সাপ্লাই হওয়ায় এই লাভটা তার হয়েছে। যারা ফেল করেছে তারাও অঙ্কে লেটার পেয়েছে। নিউ স্টার রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি। রেস্টুরেন্ট খালি। বেঞ্চের ওপর ধলা শামসু শুয়ে আছেন। আমাকে দেখেই উঠে বসে ব্যস্ত ভঙ্গিতে ডাকলেন, এই ছেলে, এই, তুমি রঞ্জুর ভাই না? আমি মাথা নাড়লাম। ম্যাট্রিকে তোমার ভাই ফেল করেছে শুনলাম, বড়ই আফসোস। নকলের তো ভালো সুবিধা ছিল, ফেল করলো কেন জানো? জি না, জানি না। চৈত্র মাস, ভেজা কাপড় মাথায় দিয়ে হাঁটা ঠিক না, মগজে ঠান্ডা বসে যায়। ভেজা কাপড়টা নামাও, আমার কাছে ছাতি আছে, নিয়ে যাও, পরে ফিরাই দিও। এই ছেলে, এই। ধলা শামসু ব্যাকুল হয়ে আমাকে ডাকছেন। আমি হাঁটতে শুরু করেছি। গরম বাতাস চোখে মুখে লাগছে, চামড়া চিরবির করছে। মনে হচ্ছে মুখের ওপর দিয়ে একদলা পিঁপড়া হাঁটছে। সব কটা পিঁপড়ার মুখে ডিম। এরা ডিম নামিয়ে বিশ্রাম করে। গরম বাতাসের ঝাপটা এলেই ডিম মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। পিঁপড়ার পাগুলি ঠান্ডা, কিন্তু ডিমগুলো কুসুম কুসুম গরম। এক এক বছর এক এক রকম হয়। গত বছর বৃষ্টিই হয়নি। বড় বড় পুকুর শুকিয়ে গেছে। টিউবওয়েলে পানি ওঠে না। এবছর আগেই বর্ষা নেমে গেল। জ্যৈষ্ঠ মাসেও সারাদিন বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আম কাঁঠাল পাকা বন্ধ। গরমই পড়েনি, আম কাঁঠাল পাকবে কি? অসময়ে বৃষ্টির পানিতে মাগরা নদী ফুলে ফেপে উঠল। গভীর রাতে ঘুম ভাঙলে নদীর হাসি শোনা যায়। হি হি হো হো করে নদী হাসে।
নদীর হাসি খুব খারাপ। যে বছর নদী হাসে সেই বছর ভয়ঙ্কর কিছু হবেই। ভৈরব থেকে রেলের ইঞ্জিনিয়াররা একদিন মাগরা ব্রিজ দেখতে এলেন। সুতা ফেলে কী সব মাপ যোগ করলেন। তাদের মুখ গম্ভীর হয়ে গেল। তারপর থেকে নিয়ম হলো কোনো ব্রিজ সরাসরি মগরা ব্রিজে উঠবে না। ব্রিজে ওঠার আগে থামবে, হুইসেল দেবে, একজন পয়েন্টসম্যান সবুজ পতাকা দেখাবে কিংবা সবুজ বাতি জ্বালাবে, তখনই ট্রেন ব্রিজে উঠবে। নান্দাইল রোড স্টেশনের পয়েন্টসম্যান আব্দুর রহমান চাচা এই খবর শুনে খুবই রেগে গেলেন। চিৎকার, চেঁচামেচি, খারাপ গালাগালি। রেলের সাহেবের মারে আমি? বাবা শান্ত গলায় বললেন, খারাপ গালাগালি দেবে না। রেল সাহেবের মা নিশ্চয় বেঁচে নেই, আর বেঁচে থাকলেও তিনি একজন সম্মানী বৃদ্ধা মহিলা। তাছাড়া তিনি কোনো দোষও করেননি। তাকে নিয়ে নোংরা কথা বলা ঠিক না। রেলের ডিসিশন তোমার যদি পছন্দ না হয় চাকরি ছেড়ে দাও। রহমান চাচা লাভ ছাপ দিতে দিতে বললেন, চাকরি তো ছাড়বই, চাকরির মারে আমি? এই বৃষ্টি বাদলার দিনে আমি দোষ লাগা পুলের ওপর একলা বসা থাকবো আর জিন ভূতে আমারে গলা টিপ্পা মারবো? আমার অত গরজ নাই। রেলের চাকরির মারে? অনেক লাভ ছাপ দিলেও সন্ধ্যার আগে আগে রহমান চাচা গামবুট পরে রেলের লণ্ঠন নিয়ে রওনা হলেন। গামবুট জোড়া বাবার, গত বর্ষায় কিনেছিলেন। বাবার ধারণা কেনার পরপরই এক সাইজ ছোট হয়ে গেছে, পরার পর আঙ্গুল বেঁকে যায়। গামবুট জোড়া তিনি রহমান চাচাকে দিয়ে দিয়েছেন। রহমান চাচার পায়ের পাতা বাবার পায়ের পাতার চেয়েও লম্বা। গামবুট পরার পর তার পায়ের সবকটা আঙ্গুল নিশ্চয়ই বেঁকে থাকে, তবে তাতে তার অসুবিধা হয় না। মগরা ব্রিজের সামনে এই প্রথম ফ্ল্যাগম্যান বসানো হচ্ছে। কাজেই বাবা রহমান চাচার সঙ্গে গেলেন। রহমান চাচাকে জায়গা মতো বসিয়ে তিনি চলে আসবেন। বাবা তাকে অনেক সান্ত্বনার কথাও বললেন। একা একা বসে গাঁজা খাবি, অসুবিধা কি? ট্রেন পার করিয়ে দিয়েই স্টেশনে এসে লম্বা ঘুম দিবি। হাঁটা চলা করায় তোর স্বাস্থ্যটাও ভালো থাকবে। গাঁজা খেয়ে শরীরটার তো 12টা বাজিয়েছিস। বর্ষা শুরু হবার পর থেকে বাবাকে স্টেশন ঘরে ঘুমোতে হচ্ছে। ঘরে থাকার জায়গা নেই। মা বেশ কিছুদিন হলো বাবাকে ঘরে থাকতে দিচ্ছেন না। বাবার সঙ্গে কথাও বলছেন না। গরমের সময় হলে বাবা বারান্দায় শুয়ে থাকতে পারতেন। ঘোর বর্ষায় সেটা সম্ভব না। ভাইয়া আবার পরীক্ষা দিচ্ছে বলে সারা রাত জেগে পড়ে। ঘুম কাটাবার জন্যে মাঝে মাঝে তাকে বিড়ি খেতে হয়। সিগারেটে ঘুম কাটে না, বিড়িতে লম্বা টান দিলে ঘুম কাটে। কাজেই তার ঘরে সে বাবাকে ঢুকতে দেবে না। রাতে ভাত খাবার পর বাবা পান মুখে নিয়ে স্টেশন ঘরের দিকে রওনা হন, যেন অনেক দূর দেশে দীর্ঘদিনের জন্য চলে যাচ্ছেন। কবে ফিরবেন তাও অনিশ্চিত। এমন ভঙ্গিতে সবার সঙ্গে কথাবার্তা বলেন। ভাইয়ার ঘরে উকি দিয়ে বলেন, পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? আগে ভাগে বর্ষা নামায় তোর জন্য ভালো হয়েছে, গরম কমেছে। ভাইয়া বাবার কোনো কথার জবাব দেয় না। কথার মাঝখানে বইয়ের পাতা উল্টাতে থাকে। তার ভাবটা এইরকম যেন পড়াশোনার মাঝখানে কথা বলায় সে খুবই বিরক্ত। বাবা এই ঘর শেষ করে যান মার ঘরে। হারিকেন নামিয়ে মার ঘরের খাটের নিচে অনেকক্ষণ উকিঝুঁকি দেন, সাপ খোঁজেন। প্রতি বর্ষায় মার ঘরে একবার না একবার সাপ বের হয়। এবারের বর্ষায় এখনো বের হয়নি, তবে বের হবে এটা প্রায় নিশ্চিত। সাপ খোঁজার ফাঁকে ফাঁকে মার সঙ্গে তার নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়। কি কথাবার্তা হয় আমি জানি না, কারণ দুজনেই কথা বলেন খুব নিচু গলায়। মার ঘর শেষ করার পর বাবা যান রহিমা ফুপুর ঘরে। এই সময় বাবার মেজাজ বেশ ভালো থাকে। তার হাসির শব্দও মাঝে মাঝে শোনা যায়। কুসুমাপুর সঙ্গেও তিনি উপদেশমূলক কিছু কথাবার্তা বলেন, কারণ কুসুমাপুও এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। যারা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে সব সময় উপদেশ দেওয়ার নিয়ম। কুসুমাপুর সঙ্গে কথা বলার সময় বাবার গলা অতিরিক্ত কোমল হয়ে যায়। পড়াশোনা কেমন হচ্ছে রে মা? ভালো। একটা কথা খেয়াল রাখবি, সারা রাত জেগে পড়বি না। ছেলেরা সারা রাত জেগে পড়লে কোনো সমস্যা নাই, সেটাই নিয়ম।
কিন্তু মেয়েরা সারা রাত জেগে পড়লে সমস্যা। কি সমস্যা? মুখের জ্যোতি কমে যায়। ছেলেদের জ্যোতি কমে না, মেয়েদের কমে কেন? ছেলে মেয়ে সবারই জ্যোতি কমে। ছেলেদের জ্যোতি কমলে কিছু যায় আসে না, মেয়েদের জ্যোতি কমলে যায় আসে। মেয়েদের আসল সম্পদ হলো তাদের মুখের জ্যোতি। আপনি কী সব অদ্ভুত কথা বলেন চাচা? আমার নিজের কথা না, ময় মুরব্বির কথা। এগুলি মোটেই কোনো ময় মুরব্বির কথা না, আপনার নিজের কথা। আপনি স্টেশনে একা একা জেগে থাকেন আর অদ্ভুত অদ্ভুত সব কথা বানান। বাবার নিশ্চয়ই স্টেশন ঘরে একা ঘুমোতে ভালো লাগে না। তিনি নানান অজুহাতে দেরি করতে থাকেন। সবার সঙ্গে কথা শেষ হবার পর বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এই সময় আমিও বারান্দায় চলে আসি, কারণ তখন খুব মজার একটা ঘটনা ঘটে। মজার ঘটনা সব দিন ঘটে না, মাঝে মধ্যে ঘটে। আমাদের বাসার সামনে দক্ষিণ দিকে কিছু নিচু জায়গা আছে। বর্ষার পানিতে জায়গাটা ডুবে গেছে, প্রায় হাঁটু পানি। স্টেশনে যাবার পথে বাবা শুকনো জায়গা ছেড়ে হঠাৎ পানিতে নেমে যান। হারিকেন হাতে নিয়ে ছপ ছপ শব্দে এ মাথা ও মাথা হাঁটেন। রাজ্যের ব্যাঙ তখন বাবাকে ঘিরে লাফালাফি করতে থাকে। কোনো কোনো সাহসী ব্যাঙ লাফ দিয়ে এসে বাবার গায়ে পড়ে। তিনি মনে হয় খুব মজা পান, কারণ আমি বারান্দা থেকে বাবার চাপা গলার হাসি শুনি। বাবার গলার হাসির শব্দ ব্যাঙের ডাকের মতো শোনা যায়। ব্যাঙের রাজত্বে বাবাকে লম্বা একটা ব্যাঙ বলে মনে হয়। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা স্টেশন প্রথম খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।